বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহদী আমিন, এবং আমার ডানে রয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি আজাদ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ডক্টর মাহদী আমিন, বিশেষভাবে স্বাগত। প্রথম এসেছেন আপনি তৃতীয় মাত্রায়, সেই জন্যে আলোচনাটা শুরু করতে চাই এই জায়গা থেকে যে অন্তর্বর্তীকালীন সরকার যেরকম প্রত্যাশার মধ্য থেকে জন্ম নিয়েছে, 1.5 মাস না পেরোতেই অনেকের সেই প্রত্যাশায় খানিকটা বলা যেতে পারে ধস নামতে শুরু করেছে। আমরা যদি বিভিন্ন ছোটোখাটো সার্ভের দিকে তাকাই, সমস্যাটা আসলে কোথায়? নাকি যেটা আমরা দেখছি সেটা ঠিক নয়, সব কিছু ঠিকঠাক চলছে? ধন্যবাদ। আজকে আপনার এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আপনাকে সাধুবাদ জানাচ্ছি, এবং আপনার মাধ্যমে যারা দর্শক রয়েছেন তাদেরকেও আমার শুভেচ্ছা। আপনি যেটা দিয়ে শুরু করলেন, প্রত্যাশা, আসলেই গত 16 বছরে বাংলাদেশের মানুষের যে বঞ্চনা, যে ক্ষোভ, দেশের প্রতিটা ক্ষেত্রে যে দুর্বৃত্তায়ন ছিল, দুর্নীতি ছিল, দুঃশাসন ছিল, প্রতিটা ক্ষেত্রে মানুষের যে অধিকার এবং স্বাধীনতা হারিয়ে নিজের দেশে পরাধীনতা একটা শৃঙ্খল ছিল, সেটার প্রেক্ষিতে গণ অভ্যুত্থানের সৃষ্টি। সেই গণ অভ্যুত্থানে কিন্তু সকল শ্রেণী পেশা, সকল মত এবং পথের মানুষ, সকল রাজনৈতিক দল যারা গণতন্ত্রের পক্ষের শক্তি, তারা একযোগে নেমেছিলেন, এবং সকলের অংশগ্রহণেই সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছিল। সুতরাং 16 বছরের যে পুঞ্জীভূত ক্ষোভ, সেটির বহিঃপ্রকাশ ছিল গণ অভ্যুত্থান। তার প্রেক্ষিতে যে সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। আমরা দেখতেই পাচ্ছি গত 16 বছরের অনেক দাবি দেওয়া আছে। এটি সরকার দায়িত্ব নেওয়ার 16 দিনের মাঝে বিভিন্ন জায়গা থেকে মানুষজন সেই দাবিগুলো তোলা শুরু করেছেন। বাস্তবতা হচ্ছে হয়তো একদিনে বা 1 মাসের মাঝে সবগুলো অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে করা সম্ভব নয়। তাদেরও বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে, কিছুটা সময় আমাদেরকে দিতে হবে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে শুরু করে সর্বস্তর থেকে বলা হচ্ছে একটি যৌক্তিক সময় আমরা ওনাদেরকে দিতে চাই এই কাজগুলো সম্পন্ন করার জন্য। তো আমার মনে হয় যৌক্তিক শব্দটা কি একটু ভেগ হয়ে যাচ্ছে না এখন? মানে ইনিশিয়ালি হয়তো যৌক্তিক শুনতে ভালো লাগতো, কিন্তু এখন এই যৌক্তিক কি 10 বছর, 5 বছর, 10 মাস, 5 মাস? এক্ষেত্রে আমরা বলেছি অন্তর্বর্তীকালীন সরকারকে ওনাদের একটা রোডম্যাপ প্রোভাইড করবার জন্য। সেই রোডম্যাপটা প্রোভাইড করবার দায়িত্ব ওনাদের। ওনারা যদি একটা কোয়ার্টারলি আগামী 3 মাসে তারা কি এখান থেকে অর্জন করতে চাচ্ছেন, তাদের লক্ষ্য কি, তারপর পরবর্তী 3 মাসে, 6 মাসের মাঝে ওনাদের লক্ষ্য কি অর্জন করতে চাচ্ছেন, 9 মাসের মাঝে কতটুকু, এভাবে যদি একটা রোডম্যাপ দেন। মানে ওনারা কোয়ার্টারলি যদি ধরেন এরকম দিতে থাকলেন এবং ওনারা ডেলিভারও করছেন, ওনারা দিলেন যে আমরা আগামী 3 মাসে করবো এই কাজটা, এবং ওনারা ঠিকঠাক মতো ডেলিভার করতে পারছেন, এবং 3 মাস করে দেখুন যদি চলতে থাকে এবং মানুষ যদি সন্তুষ্ট হয়, তখন কি হবে? এই অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব যেটা, সেটা হচ্ছে গণ আকাঙ্ক্ষার প্রতিফলনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার ব্যবস্থার মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা। সেটি কিন্তু তাদের মূল দায়িত্ব। সেই জায়গাটাকে তো ঠিক রাখতে হবে। গন্তব্যহীন কোনো যাত্রা তো তার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। সেই গন্তব্যটা আগে ওনাদেরই রোডম্যাপের মাধ্যমে ঠিক করতে হবে। কি সময়ের মাঝে তারা একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করে জনগণের ম্যান্ডেট সহযোগে একটি সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তর করতে পারে। স্বাভাবিকভাবেই সেই জন্য ওনাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা তারা একটি ক্লিয়ার কাট রোডম্যাপ দেব, কোন সময়ে ওনারা কি লক্ষ্য সেট করেছেন এবং সেই লক্ষ্যটাকে কিভাবে তারা সফলভাবে বাস্তবায়ন করবেন। মিস্টার ববি আজাদ। জি, থ্যাংক ইউ। প্রথমত জিলু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে দাওয়াত জানাবার জন্য, এবং একই সাথে আপনাকে, আমার বিজ্ঞ সহ আলোচক ডক্টর মাহদী আমিন, এবং যারা আজকে পর্দায় চ্যানেল আইয়ের অডিয়েন্স যারা দেখছেন এবং আগামীতে যারা দেখবেন, তাদের সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আপনি খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন, যে আলোচনাটা একটু আগে হচ্ছিল যে যৌক্তিক সময় নিয়ে কথা হচ্ছিল, তো আসলে, এবং সেখানে আমার বিজ্ঞ সহ আলোচকও বললেন যে রোড ম্যাপ চাওয়া হয়েছে। তবে আসলে রোড ম্যাপের আগে আরও বড় প্রশ্ন আছে। প্রথমত হলো, আমরা যখনই যেই কোনো একটা দায়িত্বে অবতীর্ণ হই, মানে কোনো একটা দায়িত্ব নেই, আমার প্রথম কাজটা থাকে যে এই দায়িত্বর মাধ্যমে আমি কি গোলটা অ্যাচিভ করতে চাচ্ছি, এইটা ফার্স্ট, ওই যে লক্ষ্য বা গন্তব্য, এইটা অ্যানাউন্স করা। এইটা অ্যানাউন্স করার পর, এটা অ্যানাউন্স করে এইটা করার জন্য কি কি কাজ করা প্রয়োজন, সেটার একটা লেভেলের অ্যানাউন্সমেন্ট আছে। কি কি কাজ করা প্রয়োজনের পরে তৃতীয় ধাপে এসে রোড ম্যাপ। এখন আমরা প্রথমটাও পাইনি, দ্বিতীয়টাও পাইনি,
কিন্তু আমরা এতখানি আশাবাদী এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে, এবং আমাদের এত সাপোর্ট আছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, কারণ আমরা সবাই আমার বিজ্ঞ সহালোচক যে দলে আছেন, আমার দল থেকে, এবং আমরা যারাই এক দফা আন্দোলনে ছিলাম, আমাদের সবার থেকে আমরা একই আওয়াজ তুলেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের স্টেবিলিটি আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। তাই তাদেরকে আমরা অনেক স্ল্যাক দিতে রাজি, অনেক, যতখানি স্ল্যাক তাদের দরকার। তবে স্ল্যাকেরও একটা লিমিট থাকে, আপনি কত সময় নিয়ে করবেন সেটা যৌক্তিক কিনা অনেক পরের আলোচনা, এবং অবভিয়াসলি যৌক্তিক সময় আপনাদেরকে দেবো। আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করে নিয়ে এসেছি, আপনারা তো একা একা আসেননি, আমরা রিকোয়েস্ট করে নিয়ে এসেছি বলে আপনারা এসেছেন, সো অবভিয়াসলি আমরা যৌক্তিক সময় দিব। শুধু যৌক্তিক সময় না, যত সহযোগিতা দরকার সব সহযোগিতা দিব। বাট প্রথমে একটা জিনিস পরিষ্কার করেন, লক্ষ্য। অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্যটা কি? ওনারা যদি বলেন আমাদের লক্ষ্য নির্বাচন দেয়া, ফিনিশ, প্রথম কোয়েশ্চেন আনসার্ড। এরপর নির্বাচনের জন্য কি কি টাস্ক, কারণ যেই ভঙ্গুর সরকার ব্যবস্থা রেখে গেছে গত ফ্যাসিস্ট হাসিনা সরকার, তারা যে ব্যবস্থা রেখে গেছে, এইখানে একটা নির্বাচন দেওয়ার জন্য আসলে অনেক কাজ করতে হবে, যেটা 2-4 মাসে আসলে সম্ভব না। সো তাদের হয়তো একটু লম্বা সময় লাগতেই পারে, সেই কারণে আমি যৌক্তিক সময় বলতে পারি। কিন্তু আমরা তো এখনো গোলটাই অ্যানাউন্স করিনি। আমরা যতবার কথা বলছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে, যতবারই শুনতে চাচ্ছি, ওনারা সংস্কার নিয়ে কথা বলছেন। কিসের সংস্কার? সংস্কার তো ভাই একটা নেভার এন্ডিং স্টোরি। আমেরিকার কথাই বলেন, যুক্তরাষ্ট্রের কথাই বলেন, 250 বছর আগে ওখানে গণতন্ত্র এসছে, আজকেও তো ওখানে নির্বাচনের সংস্কার নিয়ে কথা হচ্ছে। সো সংস্কার ইজ এ নেভার এন্ডিং স্টোরি, দ্যাট ক্যান নেভার বি গন্তব্য বা লক্ষ্য। অন্তর্বর্তীকালীন সরকার দুটো সরকারের মাঝখানের সরকার। তাদের লক্ষ্য আসলে হওয়া উচিত আগামী সরকারটা কত তাড়াতাড়ি, কত সুন্দরভাবে তারা নিয়ে আসতে পারেন, স্বচ্ছ সুন্দর নির্বাচন। কিন্তু এটার জন্য তাদের আরো অনেক কিছু করতে হতে পারে। কিন্তু আমি আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের বেনিফিট অফ ডাউট, সব ধরনের সহযোগিতা, সবকিছু প্রথম দিন থেকে আমরা দিয়ে আসছি, এবং যতদিন আছেন থাকবেন আমরা দিতে থাকবো। তবে কিছু জিনিস পরিষ্কার করা তো গুরুত্বপূর্ণ। ওনারা লক্ষ্যটা পরিষ্কার করুক, লক্ষ্য পরিষ্কার করার পর আমরা তাহলে একসাথে বসে টাস্কগুলো পরিষ্কার করি, ওনারা যা যা বলবেন আমরা সেটাই মেনে নেব। বাট কথাটা বলুক, তারপর আমরা রোড ম্যাপে আসবো যে এই কাজগুলো করতে 9 মাস, 11 মাস, 9 বছর, 3 বছর কি লাগবে। কিন্তু এখন পর্যন্ত ওনারা এটাই করেন। এবং আপনি একটা কথা বললেন জিলুর ভাই একটু আগে, যে মানুষ যদি সন্তুষ্ট হয়, ভেরি গুড ভাই, জনগণ যদি সন্তুষ্ট হয় তাহলে এরপরে আর কোনো দ্বিতীয় কথা নাই। কিন্তু জনগণ সন্তুষ্ট হচ্ছে কিনা এটা আমরা জানবো কিভাবে? এইটা জানার জন্যই তো ভাই নির্বাচন। জনগণ যেখানে ভোট দেবে সেখানে তারা সন্তুষ্ট। সো নির্বাচন না করা পর্যন্ত আমরা যদি বলি যে হ্যাঁ জনগণ সন্তুষ্ট, কারণ কি আমরা 200-400 জনের সাথে কথা বলছি, আমরা 2-1টা পোল করছি, বা আমরা ঢাকার একটা সমাজ, যেই সমাজের অংশ হিসেবে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার বসিয়েছি, তাদের মন্তব্য নিয়ে আমরা সন্তুষ্ট না। ভাই, জনগণের সন্তুষ্ট, আমরা যদি গণতন্ত্রে বিশ্বাসী হই তাহলে জনগণের কাছ থেকে জানতে হবে। সো এগেন আমি বলবো যে নির্বাচনের অন্য কোনো ধরনের অল্টারনেটিভ নেই, এবং এই নির্বাচন প্রসেসে যেতে হলো আগে অন্তর্বর্তীকালীন সরকার এই জিনিসগুলো পরিষ্কার করতে হবে। কিন্তু একটা বিষয় ধরেন যে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সবাই, আপনি বলছেন যে সবাই মিলে সমর্থন করছে, সমর্থন করতে চাই, কিন্তু সরকার গঠিত হবার পর থেকেই চারিদিকে নানা অসন্তোষ, নানা রকমের দাবি দাওয়া, এখন মাইনরিটি কমিউনিটি আনহ্যাপি, পাহাড় অশান্ত, বিশ্ববিদ্যালয়গুলোতে যে পরিস্থিতি সেটা মোটেই সুখকর নয়, সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো অবস্থাতেই নিয়ন্ত্রণের মধ্যে আসছে না, এটা কেন হচ্ছে? আচ্ছা, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি যখন জিলুর ভাই বলেছি সবাই, আমি মিন করেছি একটা ছোট গ্রুপের সবাই। কিছু আমরা যদি ওইভাবে ধরে নিই যে আন্দোলনে আমরা যারা ভূমিকা রেখেছিলাম, একই সাথে সুশীল সমাজের কিছু অংশীদার, আমরা যারা ভূমিকা রেখেছিলাম, রাজনৈতিক দলের নেতৃত্ব, ছাত্র, এটলিস্ট ওই ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে, সুশীল সমাজের কিছু যারা ভোকালি আওয়াজ করেছে তখন, এটা কিন্তু যার ভিতরে আপনিও ছিলেন। সো আপনি দুজনই ছিলাম এর ভেতরে। কিন্তু এটার গণ্ডিটা, এটার পরিধিটা ছোট, কয়েকশো জন, ইফ দ্যাট। এই কয়েকশো জন কিন্তু সমগ্র বাংলাদেশ না। সমগ্র বাংলাদেশের হয়ে যেহেতু আমরা আন্দোলনটা করেছি সবাই মিলে, বা নেতৃত্ব আমরা হয়তো কয়েকশো জন দিয়েছি, এই কয়েকশো জনের সিদ্ধান্তে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে দাওয়াত জানিয়েছি। এবং আমি টু দিস ডে বিশ্বাস করি যে আমরা খুবই ভালো কাজ করেছি, আমরা মারাত্মক একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি। এবং অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনার থেকে বেটার ক্যান্ডিডেট হয়তো আমরা আসলে খুঁজে পেতাম না। এবং আমি আসলে চেষ্টা করেছি, আমি 2022 থেকে চেষ্টা করেছি, এবং 2023 থেকে ওনার সাথে যোগাযোগ করা শুরু করেছি। সো এগেন আমাদের কাজও অনেক আগে থেকে ছিল। কিন্তু
এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এটাতে আমরা অত্যন্ত আনন্দিত, সন্তুষ্ট। হ্যাভিং সেড দ্যাট, এই যে সবাই বসায়নি, কয়েকজন বসিয়েছেন। আর অ্যাডিশনালি এই যে সবাই, দেখেন বড় একটা আন্দোলনের মাধ্যমে আমরা জয়লাভ করে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটালাম। সো আন্দোলনের মাধ্যমে যেহেতু জয়লাভ করেছি, এই আন্দোলনে শুধু আমি আপনি ছিলাম না তো, 17.5 কোটি বাংলাদেশি অলমোস্ট ছিল। তাহলে যারা আন্দোলনে অংশগ্রহণ করে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে, তাদের নিজেদের সেপারেট জায়গায় যে ডিম্যান্ডগুলো আছে, তারা তখন আরো বেশি এক্সাইটেড হয়েছে যে তাদের ওই ডিম্যান্ডগুলো এখন তারা বাস্তবায়ন পাবে। সো তারা ওই ডিম্যান্ডগুলোর জন্য আরো বেশি দাঁড়াতে চেষ্টা করছে, এবং তারা যখন ওই ডিম্যান্ডগুলোর জন্য দাঁড়াতে চেষ্টা করছে, একই সময় হাজার হাজার ইফ নট লক্ষ লক্ষ গত ফ্যাসিস্ট সরকারের দোসররা জায়গায় জায়গায় লুকিয়ে আছে। তাদের কিন্তু এখনো ব্যবস্থা করা হয়নি, মানে ইভেন সরকার ব্যবস্থায়, মানে মিনিস্ট্রি বা সেক্রেটারিয়েটেও কিন্তু সবাইকে আপনার প্রতিহত করতে পারা যায়নি এখন পর্যন্ত। সো তারা যখনই সুযোগ পাচ্ছে, এই যে জনগণের এক একটা সেক্টরের ডিমান্ডগুলো, এগুলোকে আরো উত্তেজিত করে দেবার জন্য তারা নিশ্চয়ই সাথে আগুন লাগাতে চেষ্টা করছে। এই যে আপনি কয়েকটা ইনসিডেন্টের কথা বললেন, আমি আজকেই বোধহয় আপনার একটা ভিডিও দেখছিলাম, আপনি আলোচনা করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের যে ঘটনাটা 2-4 দিন আগে ঘটেছে। এখন দেখেন এই যে আপনার বায়তুল মোকাররমে যে ঘটনা ঘটলো, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে আওয়ামী ফ্যাসিবাদ সরকারদের দোসরদের হাত আছে। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় যদি যাই, এবং আমি আপনার ওই আলোচনাটাও শুনেছি, আমি আপনার সাথে একমত যে মানবতা বোধটা আমাদের দেশে আনাটা, আমাদের জনগণের ভিতরে আনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ধরনের ঘটনা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস না, অনেক জায়গায় আমাদের দেশে হয়। কিন্তু এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ঘটনাতেও যদি আসি, যারা ঘটিয়েছে পরিষ্কার তাদের ছাত্রলীগ সম্পৃক্ততা খুঁজে পাওয়া গেছে। যার মর্মান্তিক হত্যাকাণ্ড হয়েছে তারও ছাত্রলীগের সম্পৃক্ততা খুঁজে পাওয়া গেছে। এবং আরেকটা মজার ব্যাপার হলো, আমরা দেখেছি যে গণমাধ্যমে এই যে ছাত্রলীগের সম্পৃক্ততাটা, এটা নিয়ে বড়ভাবে হয়তো কথা বলা হয়নি। এখন এর আগে, আমি বলছি না যে আগের মতো এখন হওয়া উচিত, বাট আগে আমরা একটা জিনিস দেখেছি যে কোনো কিছু সুযোগ পেলে বিরোধী রাজনৈতিক দলের সংগঠন বা অঙ্গ সংগঠনের উপরে মানে কোনো ধরনের এভিডেন্স ছাড়াও চাপিয়ে দেওয়া হতো। আর এখানে যেখানে পরিষ্কার এভিডেন্স আছে, সেখানেও বা অ্যাটলিস্ট গণমাধ্যম আমাদেরকে বলছে, কিছু গণমাধ্যম বলছে এভিডেন্স আছে, বাকিরা এটা নিয়ে কথা বলছে না। কেন কথা বলছে না? কারণ তাহলে তো আমরা দেখতে পারি, বা আমরা আরেকটু আমাদের কাছে পরিষ্কার হয় যে বায়তুল মোকাররমের ঘটনাটা যেমন ফ্যাসিস্ট সরকারের দোসররা ঘটিয়েছে, এরকম অনেকগুলো ঘটনাই হয়তো শুধু মানে সেপারেট ইনসিডেন্টস না, ফ্যাসিস্ট সরকারের দোসরদের হাত ওই জায়গাটাতেও আছে। যেমন গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে যে ঝামেলাগুলো চলছে, এখানে অনেকগুলো জায়গায় পরিষ্কার হয়েছে যে ইউনিয়নদেরকে উত্তেজিত করার মধ্যে যারা জড়িত আছে, তারা অনেকেই গত ফ্যাসিস্ট সরকারের দোসর, তার সাথে সম্পৃক্ত ছিলেন। সো এই যে এই এভিডেন্সগুলো তো বাইরে আসা প্রয়োজন। মানে লোকজনের ভিতরে অনেক ধরনের ডিমান্ড আছে জনগণের ভিতরে, কারণ তারা একটা আন্দোলন করে এসেছে, কিন্তু এই ডিমান্ডগুলোকে অন্য লেভেলের আপনার নেগেটিভ বা নেতিবাচক উত্তেজনায় যারা লেলিয়ে দিচ্ছেন, তাদেরকেও তো সরকারের একটা দায়িত্ব আছে আইনের আয়তায় নিয়ে আসা। সো ডক্টর মাহাদি আমিন, পরিস্থিতিটা কীরকম দেখছেন? এবং এখানে কিছু ক্ষেত্রে অভিযোগটা বিএনপির উপরও অনেকে দেবার চেষ্টা করছেন যে কিছু অন্যায়, ব্যত্যয়, বিচ্যুতি বা পরিস্থিতির সুযোগ নিয়ে বিএনপির নেতাকর্মীরা সারা দেশে করছে, যদিও দলের পক্ষ থেকে এই বিষয়ে কিছু পদক্ষেপ বা সিদ্ধান্ত জানানো হয়েছে। এবং এই যে চারিদিকে যে অসন্তোষ, এই অসন্তোষ মোকাবেলার জন্য ভবিষ্যতে ক্ষমতায় ধরেই নেওয়া হচ্ছে যে বিএনপি তো সবচেয়ে বড় দল হিসেবে তারা হয়তো ক্ষমতায় বা নির্বাচনে বিজয়ী হবার একটা সুযোগ আছে তাদের সামনে, তার জন্য কতটা প্রস্তুত? আচ্ছা জিলু ভাই, 5ই আগস্টের পর থেকে যদি আমরা দেখি, প্রায় 3 সপ্তাহ বাংলাদেশে সে অর্থে কোথাও পুলিশের উপস্থিতি ছিল না, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল না। এই লম্বা সময়টুকু কিন্তু বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে সরাসরি নির্দেশনা দেওয়ার প্রেক্ষিতে সর্বস্তরের নেতাকর্মীরা থানা, পাড়া, মহল্লায়, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে পাহারা দিয়েছিলেন। অর্থাৎ 5 তারিখের পর থেকে প্রায় 3 সপ্তাহ আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতেও বাংলাদেশে দেখা যাবে খুব বড় ধরনের কোনো অঘটন ঘটেনি। সেই ক্ষেত্রে কিন্তু সাধারণ যেসব শিক্ষার্থী রয়েছে, যারা আমরা দেখেছি রাস্তায় বসে, রাস্তায় দাঁড়িয়ে সেখানে ট্রাফিক পুলিশের কাজ করেছে, তাদের সাথেই কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপি সর্বস্তরের নেতাকর্মীরা ছিল। এবং এই যে বাংলাদেশকে আগলে রেখেছে, এই জন্য আমার মনে হয় বিএনপি বিভিন্ন মহল থেকে ইতিমধ্যে সাধুবাদও পেয়েছে। পরবর্তীতে আমরা দেখলাম আস্তে আস্তে আইন শৃঙ্খলা বাহিনী যখন ফেরা শুরু করলো, শিক্ষার্থীরা হয়তো ঘরে ফিরে গেল, বিএনপি কিন্তু তারপর থেকেও ফিরেনি, এখনও তারা রয়েছে। এখনও বিভিন্ন জায়গায় আমরা দেখেছি স্পেশালি কিছু হামলার বিষয় এসেছে। সংখ্যালঘু, যদিও এই শব্দটার সাথে বিএনপি একমত না, আমরা বলি বাংলাদেশি জাতীয়তাবাদের ভিতরে হিন্দু, মুসলিম,
বৌদ্ধ, খ্রিস্টান, যার যে রাজনৈতিক পরিচয় থাকুক, ব্যক্তিগত পরিচয় থাকুক, সবাই বাংলাদেশি। সেই বাংলাদেশি জাতীয়তাবাদটাকে ধারণ করেও কিন্তু আমরা বলেছি সকল ধর্ম বর্ণের মানুষের নিরাপত্তা, তাদের ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা, সেটার দায়িত্ব বিএনপি সর্বস্তরের নেতাকর্মীদের, এবং সেভাবেই কাজ করেছে। সুতরাং বাংলাদেশকে প্রায় 3 সপ্তাহ ধরে আগলে রেখেছে প্রত্যেকটা নেতাকর্মী, সাধারণ মানুষের পাশে রুখে দাঁড়িয়েছে, ঢাল হিসেবে দাঁড়িয়েছে। এবং আমি মনে করি তার প্রেক্ষিতেই যতটা ভয় অনেকের ছিল, আওয়ামী লীগের সরকার পতনের পূর্ববর্তী সময়েও বিভিন্ন নেতাকর্মীরা বলেছিলেন যে সরকার যদি পড়ে যায়, আওয়ামী লীগের পতন হয়, এক রাত অনেক লোক মারা যাবে, অনেক অঘটন ঘটবে, সে ধরনের কোনো কিছুই কিন্তু ঘটেনি। মোটামুটি একটা স্থিতিশীলতা ছিল। তারপর থেকে যদি আমরা ধরি, দেখা যাচ্ছে কিছু জায়গায় কিছু বিক্ষিপ্ত হয়তো ঘটনা ঘটেছে, সেগুলো বিচ্ছিন্ন। কিছু জায়গায় দখলদারিত্বের কথা এসেছে, কিছু জায়গায় হয়তো চাঁদাবাজির কথা এসেছে। বাট এটাও যদি আমরা ক্যাটাগরিক্যালি গো থ্রু করি, বিএনপির মতো একটি সুবিশাল সংগঠন যেখানে আমরা 60 লক্ষ লোক, 6 মিলিয়ন পিপল, যারা বিভিন্ন মামলার আসামি হয়েছে, মিথ্যা জালিয়াতি মামলার আসামি যদি হয় 60 লক্ষ, এটা সিঙ্গাপুর বা নিউজিল্যান্ডের মতন দেশের চাইতেও বেশি। তাদের দেশের ওভারঅল পপুলেশনও 6 মিলিয়ন নেই। এত সুবিশাল একটি দলে যদি 10,000 জনে একজনও হয়তো নেতিবাচক কোনো কাজ করে থাকে, তাহলে হয়তো কয়েকশো লোক হয়। এ ধরনের ক্ষেত্রে যখনই সে অভিযোগ হয়েছে, বিএনপি সর্বোচ্চ পর্যায় থেকে সাথে সাথে স্ট্রিক্ট এবং স্টার্ন অ্যাকশন নেওয়া হয়েছে। যেখানে প্রয়োজন বহিষ্কার করা হয়েছে, যেখানে প্রয়োজন কারণ দর্শানোর কথা বলা হয়েছে, এবং এটা একদম তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত। পাশাপাশি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় একটা কথা বলেন, ক্ষমতার পালাবদল মানে শুধুমাত্র রাজনৈতিক একটি দল থেকে আরেকটা দলের কাছেই ক্ষমতা চলে যাওয়া না, রাজনৈতিক সংস্কৃতির গুণগত পরিবর্তন। সেই যে রাজনৈতিক সংস্কৃতির গুণগত পরিবর্তনের জন্য একটি লিবারাল এবং ইনক্লুসিভ পলিটিক্স, সেই পলিটিক্সের পার্ট হিসাবে বিএনপির যে পলিসি, সেটাই কিন্তু পোর্ট্রেল হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে শোভাযাত্রাতে মানা করা হচ্ছে, মোটর বাইকের মাধ্যমে যে র্যালি করা হয় সেটাতে মানা করা হচ্ছে, বিভিন্ন জায়গায় পোস্টারিং করা হয়েছিল সেগুলো তুলে নেওয়া হচ্ছে, ব্যানার তুলে নেওয়া হচ্ছে। অর্থাৎ এই যে আমরা বলছি যে দ্বিতীয় স্বাধীনতার একটি নতুন ধাঁচের বাংলাদেশ, সেখানে রাজনীতির গুণগত পরিবর্তনের জন্যই কিন্তু বিএনপি এই প্রোগ্রেসিভ পলিটিক্সটা করে আসছে। সেক্ষেত্রে আরও একটা বিষয় যেটা, যে দখলদারিত্বে কিছু কথা এসছে বিচ্ছিন্নভাবে, সব মিলে কয়েকশোও না সারা বাংলাদেশের ভেতরে, কিন্তু প্রতিটা ক্ষেত্রে বিএনপি অ্যাকশন যেমন নিয়েছে, আমরা ডিটেল তদন্ত করে সেখানে দেখেছি যে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এটা আসলে দখলদারিত্ব না। হয়তো আওয়ামী লীগ বিএনপিরই নেতাকর্মীদের বাড়ি ঘর, অফিস আদালত বিভিন্ন কিছু দখল করে রেখেছিল, যখন তারা এটা পুনরুদ্ধার করতে যাচ্ছে আওয়ামী লীগ সেটাকে চাপানোর চেষ্টা করছে। অর্থাৎ নিজেদের অধিকার, নিজেদের বিষয় সম্পত্তি পুনরুদ্ধার করার সময়ও অনেক সময় ফ্যাসিবাদের দোসররা এটাকে বলছে দখলদারিত্ব করছে বিএনপি। একই কথা প্রযোজ্য অন্যান্য ক্ষেত্রেও। অনেক জায়গায় দেখা গিয়েছে ছাত্রদল, যুবদলের পরিচয় নিয়ে এসছে, তারপরে যখন তাদেরকে আটকে জিজ্ঞেস করা হচ্ছে তোমার পদ কি, পদবি কি, কোন ইউনিটে কাজ করছো, নিউজে একটার পর একটা এসছে, দেখা গিয়েছে ছাত্রলীগের কর্মী, যুবলীগের কর্মী, তারা গিয়ে বিভিন্ন জায়গায় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নাম ব্যবহার করছে। এটা একটা প্রোপাগান্ডা ক্যাম্পেইন। ইন এ ওয়ে ফ্যাসিবাদের দোসররা তো এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আওয়ামী লীগের মতো এত বড় একটি দল, ডিপ রুটেড, বিভিন্ন জায়গায় তাদের কর্মীরা এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিএনপিকে বিতর্কিত করবার জন্য এই ঘটনাগুলো একটি বড় অংশে তারা নিজেরাই জড়িত, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা যেখানে জড়িত না, অনেক ঘটনা ঘটছেও না, কিন্তু তারা ফেসবুকে আপলোড করে দিচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে তুলছে। যেমন ওই যে আমি বলছিলাম সাম্প্রদায়িক কিছু বিষয় নিয়ে কথা হচ্ছিল, ঠিক ইলেকশনে ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করার ঠিক পরপর সাম্প্রদায়িক হামলার বেশ কিছু গুজব তৈরি করা হয়েছিল। পরবর্তীতে যখন ডিটেল তদন্তে যাওয়া হলো, দেখা গেল একটা সাম্প্রদায়িক হামলাও বা তথাকথিতভাবে যে সংখ্যালঘু ট্যাগটা আওয়ামী লীগ ইউজ করছিল, একটি সংখ্যালঘু আক্রমণ হয়নি যেখানে ধর্মীয় পরিচয় মুখ্য ছিল। তদন্ত করে দেখা গেছে প্রত্যেকটা ক্ষেত্রে তারা ছিল আওয়ামী লীগের দুষ্কৃতিকারী, যারা অন্যদের অধিকার হরণ করেছে, গত 16 বছরে বাড়িঘর লুট করেছে, মানুষ হত্যা করেছে, মানুষকে গুম করার পেছনে তারা তথ্য দিয়েছে। সে মানুষগুলোর বিরুদ্ধে সাধারণ মানুষ রুখে গিয়েছিল, রুখে দাঁড়িয়ে তারা হয়তো তাদের বাড়িঘরের ভিতরে আক্রমণ করেছিল বিক্ষিপ্তভাবে, সেটা সাধারণ মানুষের আক্রমণ ছিল। এখানে টোটাল যে আক্রমণটুকু হয়েছিল তার ভিতরে হয়তো দেখা যাবে 10%ও হিন্দু ধর্মাবলম্বী না। তাদের একমাত্র পরিচয় ছিল তারা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, এবং আওয়ামী লীগের হয়ে তারা সাধারণ মানুষের উপর নিপীড়ন, নিষ্পেষণ করেছিল। সুতরাং এই যে নিপীড়ন এবং নিষ্পেষণ করা মানুষ, তাদের তো কোনো ধর্মীয় পরিচয় নেই, তাদের মাঝে মুসলিম আছে, তাদের মাঝে হিন্দু আছে। সুতরাং সংখ্যালঘুদের যে বিষয়গুলো আপনি বললেন, এগুলো আসলে অনেকটা ওভাররেটেড, একটি বৃহত্তর প্রোপাগান্ডা ক্যাম্পেইনের পার্ট হিসেবে করা হচ্ছে বলে আমরা মনে করি। যে আরেকটা প্রসঙ্গ, সরকারের জন্য এখন এটা ইতিবাচক না নেতিবাচক সেটা হয়তো সময় বিচার করবে। বিগত সরকারের সময়ে ভারতের সঙ্গে সরকারের যে বন্ধুত্ব ছিল, সেটা এখন একেবারে পুরো রিভার্স একটা সিচুয়েশন, এবং টানাপোড়েনটা ক্রমাগত বাড়ছে। ভারতীয় নেতৃবৃন্দ ক্রমাগত বাংলাদেশ সম্পর্কে নানা রকমের কথাবার্তা বলছেন। সো আপনি এই সম্পর্কটা কি দেখেন এবং কি হওয়া উচিত আসলে?
এটা তো আসলে ভারতের দিক থেকে তারা সিদ্ধান্ত নেবে যে তারা কি একটি নির্দিষ্ট দল, নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট গোষ্ঠীকে সমর্থন দিবে, নাকি বাংলাদেশের মানুষের গণ আকাঙ্ক্ষার প্রতিফলনের মাধ্যমে যাদেরকে জনগণ ম্যান্ডেট দিচ্ছে সেই ধরনের একটি সরকারকে তারা সাপোর্ট দিবে। সো ইটস নট অ্যাবাউট এনি পলিটিক্যাল পার্টি। ডিপ্লোমেসি হওয়া উচিত জনগণের সাথে জনগণের সম্পর্ক, পিপল টু পিপল কানেকশনস। সেই পিপল টু পিপল কানেকশনসের উপর বেস করে জনগণ যে রাজনৈতিক দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবে, আরেকটা দেশেরও জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যে দলটাকে দিবে, সেই দুই দলের সাথে সম্পৃক্ত যেই সরকার তাদের মাঝে পারস্পরিক সম্পর্ক তৈরি করতে হবে। এখানে নির্দিষ্ট কোনো দল, নির্দিষ্ট কোনো ব্যক্তি, নির্দিষ্ট কোনো গোষ্ঠী থাকা উচিত না। সো ভারতের প্রতি আমাদের আহ্বান থাকবে তারাও যেন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলনের মাধ্যমে যে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হবে তাদেরকে সমর্থন দিয়ে যায়, তাদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা করে যায়। বর্তমানে যেই অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এটি গণ অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট। আমরা মনে করি আমাদের নেতারা বারবার বলেছেন যে গণ অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট এই সরকারের সফলতা মানে বাংলাদেশের সফলতা, এটির ব্যর্থতা মানে বাংলাদেশের ব্যর্থতা। সুতরাং এই সরকারের সাথেও ভারতের উচিত একটা ইতিবাচক সম্পর্ক গড়ে তোলা। এই সরকারের দিক থেকেও যতটা সম্ভব তাদের উচিত সেটা করা। তবে এর মাঝে একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো বাইল্যাটারাল রিলেশনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট আমাদের যে ট্রানজ্যাকশনগুলো হচ্ছে, যে ডিলগুলো হচ্ছে, সেগুলো কি ন্যায্য কিনা, সেগুলোতে কি ফেয়ারনেস আছে কিনা, ইকুয়ালিটি আছে কিনা, জাস্টিস আছে কিনা। তো এই জিনিসগুলো যদি ইনশিওর করা হয় সমতার ভিত্তিতে, একটি ইকুয়াল গ্রাউন্ড থেকে যদি ইকুয়ালিটি ইনশিওর করবার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক গঠন করা যায় তাহলে সেটা সবার জন্যই ভালো। বিএনপির দিক থেকে বিএনপির যে ফরেন পলিসি আছে, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আছে, সেখানে আমরা সবসময় বলেছি আমরা সবার সাথে বন্ধুত্ব করতে চাই, কারোর সাথে কোনো শত্রুতার কিছু নেই। বারবার বলা হয়েছে কিছু সিকিউরিটি কনসার্নের ক্ষেত্রে যে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে পূর্ণাঙ্গ দায়িত্ব। অনেকে তো এই আলোচনা, এই টেবিলের আলোচনা বিভিন্ন জায়গায় যে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতে নয়, যেটা বাংলাদেশের সংবিধানে আছে, এবং এই ফরেন পলিসিকে এখন অনেকেই ভেগ মনে করেন যে এটা আসলে আজকের বাস্তবতায় এটা কার্যকর কিছু না, এবং বন্ধুতা বলে আসলে প্র্যাকটিক্যালি কিছু নেই, নিজের স্বার্থ রাখাটাই মূল লক্ষ্য হওয়া উচিত। আমি এই কথাটাই তো বলছিলাম, বন্ধুত্ব হবে কিন্তু সেই বন্ধুত্বের ভিতরে ইকুয়ালিটি থাকতে হবে। আরেকটা প্রশ্ন যে ভারত মনেই করে যে বিএনপি, মানে ভারত তো তার স্বার্থ দেখবে, এবং বিএনপি এবং তার মিত্ররা তার স্বার্থের, বিশেষ করে তার নিরাপত্তার জন্য হুমকি। আমার মনে হয় দিস ইজ আ বাই প্রোডাক্ট অফ বিগার প্রোপাগান্ডা ক্যাম্পেইন বাই আওয়ামী লীগ। আপনি যদি ওভাবে চিন্তা করেন হিস্ট্রিক্যালি অনেক ভারত মনে করে, এটা তো আওয়ামী লীগের ক্যাম্পেইন হোক না হোক, ভারতও মনে করে, ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কগুলো, পত্র পত্রিকা বা ভারতের নেতৃত্বের এখন ক্ষমতাসীনদের বক্তব্য সেটা কম বেশি। বিএনপির যে অবস্থান সেখানে কিন্তু খুব ক্লিয়ারলি বলে দেওয়া হচ্ছে নিরাপত্তার ক্ষেত্রে জিরো টলারেন্স পলিসি থাকবে, আমাদের ফরেন পলিসির ফাউন্ডেশন থাকবে এটা ইনশিওর করা যে বিএনপি যে সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে সেখানে আমাদের মাটির এক বিন্দুও কোনো এক্সট্রিমিজম, টেরোরিজম বা সেপারেটিজমকে কোনোভাবেই প্রশ্রয় দিবে না। যে কোনো জঙ্গিবাদ তার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান দিব। এগুলো সব কিছু আমাদের পলিসির ভেতর আছে এবং সেই অনুযায়ী আমরা কাজ করছি। ইনশাল্লাহ সে ধরনের কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা বাবাই হাজরাস, জি, যে প্রসঙ্গটা আমরা আলোচনা করছিলাম বিশেষ ক্ষেত্রে, দেখেন ভারতের সাথে আমাদের সম্পর্ক, এগেন আমার বিজ্ঞ সমালোচক এই পয়েন্টটা স্ট্রেস করেছেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা সুসম্পর্ক, বাট একইভাবে আমাদের সাথে একটা সুসম্পর্ক ভারতের জন্য গুরুত্বপূর্ণ। ভারতের ফরেন পলিসি, এখানে একটা জিনিস আছে যে দুটো দেশের ফরেন পলিসি কোন দল ক্ষমতায় আছে এটার উপরে আসলে খুব বেশি নির্ভরযোগ্য হওয়ার কথা না, বা খুব বেশি নির্ভর করার কথা না। মনে রাখবেন 2009 থেকে 2014, মানে 9-এর ঘটনাগুলো, 14 নির্বাচন, ওই সময়গুলোতে ভারতে কংগ্রেস ক্ষমতায় ছিল। তারপর যে বিজেপি ক্ষমতায় এসছে, বিজেপি ক্ষমতায় এসে তাদের নেইবারহুড ফার্স্ট, লুক ইস্ট, এইসব ফরেন পলিসি তারা বাস্তবায়ন করতে চেষ্টা করেছে। কিন্তু বাস্তবায়ন করতে যতই চেষ্টা করুক আসল ফরেন পলিসিতে খুব বেশি তাদের মুভমেন্ট হয়নি, স্পেশালি সাউথ এশিয়া রিলেটেড বা বাংলাদেশ রিলেটেড। এবং 5ই অগস্টের পর থেকে যা কিছু ঘটেছে, যদিও সরকার ব্যাকড, মানে ভারতীয় সরকারি ব্যাকড মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা অনেক বেশি চালিয়েছে, তবে কংগ্রেসের রাজনীতিবিদদের থেকে যে আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে কোনো ধরনের আলোচনা, বা এই যে আমাদের যে বিশাল গণবিপ্লব, জুলাইয়ের গণবিপ্লব, এই গণবিপ্লবের পক্ষে কোনো আলোচনা কংগ্রেস এজ এ পার্টির পক্ষ থেকেও কিন্তু আমরা পাইনি। গত 2-4 দিনে বিজেপির বড় বড় নেতারা, মানে অমিত শাহ সহ বড় বড় নেতারা অনেক কুমন্তব্য করেছেন বাংলাদেশ সরকার নিয়ে, বাংলাদেশের জনগণ নিয়ে। তবে অল্প কিছুদিন আগে রাহুল গান্ধীও কিন্তু, কংগ্রেসের নেতাও কিন্তু এত নোংরাভাবে কথাবার্তা না বললেও কিছু দূর
এর আগের আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে সাপোর্ট করার মতোই কথাবার্তা বলেছেন। এবং এই যে যেটা একটু আগে কথা উঠলো যে সংখ্যালঘুদের উপর আক্রমণ, এটা মোটামুটি পরিষ্কারভাবে গ্লোবাল মিডিয়ার কাছেও আমরা দেখিয়ে দিতে সক্ষম হয়েছে যে এই প্রপাগান্ডাটা যেটা ভারত ছড়াতে চেষ্টা করেছিল এটা মিথ্যাচার, এটা সত্য না। কিন্তু সেগুলো হবার পরও কিন্তু রাহুল গান্ধী সাহেব নিজে বক্তব্য রাখলেন সেটার পক্ষে, যে সংখ্যালঘুদের উপরে বড়ভাবে আক্রমণ হচ্ছে বাংলাদেশে। সো আসলে দুটো দেশের সম্পর্ক শুডন্ট বি পার্টি টু পার্টি, ইট শুড বি স্টেট ইন্টারেস্ট। আমাদের দুর্ভাগ্য 2009 সাল থেকে 2024 সালের জুলাই মাস পর্যন্ত আমাদের সাথে ভারতের সম্পর্ক স্টেট টু স্টেট ছিল না, স্টেট টু পার্সন ছিল। মানে ভারতের স্টেট টু শেখ হাসিনা দ্য পার্সন। এবং শেখ হাসিনা নিজেই অনেক বক্তব্যে পরিষ্কার করেছেন, এবং আজকে থেকে না, সেই 12-13 সাল থেকে উনি পরিষ্কার করেছেন ভারতকে আমি যা দিয়েছি তারা সারা জীবন মনে রাখবে। তার মন্ত্রণালয়ের এক একজন মন্ত্রী স্বামী স্ত্রী সম্পর্কে এই ধরনের অনেক ধরনের মন্তব্য করেছেন। তার ক্যাবিনেটে, তার পার্লামেন্টে এমপি ছিলেন, তার পার্টির এমপি, যারা পরিষ্কার করে গণমাধ্যমকে ইন্টারভিউ দিয়েছেন আমি ভারতের কোটায় এমপি। সো তাহলে ভারতের সাথে আসলে সম্পর্কটা কি রকম এতদিন ছিল, মানে গত 15.5 বছরের কথা বলছি, এইটা আমাদের কাছে খুব পরিষ্কার হয়ে যায়। আমরা আবার ফেরত আসতে চাই স্টেট টু স্টেট সম্পর্ক। আমার আসে যায় না ভাই কোন পার্টি ক্ষমতায়, বিএনপি ক্ষমতায়, আওয়ামী লীগ ক্ষমতায়, বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায়, এনডিএম ক্ষমতায়, আমার আসে যায় না। স্টেট টু স্টেট সম্পর্ক, স্টেট টু স্টেট সম্পর্ক যখন হয় তখন আমার স্টেটের যেটা, আমি যেটা চাই, আমার যেটা সুবিধাজনক, আমার যেটা লাভজনক, ভারত যেভাবে চিন্তা করে, আমেরিকা যেভাবে চিন্তা করে, আমার যেটা লাভজনক আমি সেটা করব। কোনো একটা পলিটিক্যাল পার্টি আসলে তাদের ফিলসফিস, কোনো একটা পার্টি সরকার পরিচালনায় আসলে তাদের আইডিওলজিস, ফিলসফিসে কিছু চেঞ্জ আসতে পারে, সেখান থেকে ফরেন পলিসিতে হালকা কিছু চেঞ্জ আসতে পারে, বাট রাতারাতি ফরেন পলিসি পাল্টে যেতে পারে না। সো ভারত এতদিন যে সুবিধাগুলো, ওই যে স্টেট টু পার্সন রিলেশনশিপ, ভারত টু শেখ হাসিনা সম্পর্কের জন্য যে সুবিধাগুলো পেয়েছে, এখন তারা সেই সুবিধাগুলো বঞ্চিত। এবং সেই সুবিধাগুলো বঞ্চিত হবার কারণে তারাও হয়তো রাগে টাগে ফুলে উঠেছে। ওই যে 7 ডিগ্রিজ অফ আপনার যে হয় না, যে প্রথমে ডিনায়াল, প্রথম ডিগ্রি, তো তারা এখন হয়তো ডিনায়ালে আছে, না এখনো শেখ হাসিনাকে আমরা ফেরত আনবো, এরকম থাকতেই পারে, আমি পার্সোনালাইজ করছি, বাট এরকম ঘটনা ঘটতেই পারে। কিন্তু তারা অবভিয়াসলি আরেক দিক দিয়ে তারাও এতখানি প্র্যাগম্যাটিক যে তারা জানে বাংলাদেশ তাদের জন্য গুরুত্বপূর্ণ, বাংলাদেশ সরকারের সাথে তারা ভালো সম্পর্ক রাখতে হবে। তাহলে এখন প্রশ্ন আসে যে বাংলাদেশ সরকারের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, এতখানি প্র্যাগম্যাটিক ফরেন পলিসি ভারতের, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ভালো সম্পর্ক কেন রাখছে না? কারণ আমার মনে হয়, এটা এখন আমি ফ্যাক্ট নিয়ে কথা বলছি না, আমি আমার ধারণা নিয়ে কথা বলছি। আমার ধারণা অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত তাদের স্টেবিলিটি এস্টাবলিশ করতে সক্ষম হননি। যদিও তাদের পাশে আমরা সবাই আছি তাদেরকে সহযোগিতা করবার জন্য, কিন্তু তারা নিজ জায়গা থেকে, যেমন আমার বিজ্ঞ সহ-আলোচক বললেন যে প্রথম 3 সপ্তাহ, মানে 5ই অগস্টের পর 3 সপ্তাহ অ্যাক্টিভ পুলিশ ফোর্স ছিল না। আমি তার সাথে হালকা একটু দ্বিমত পোষণ করব যে আজ অবধি প্রপার অ্যাক্টিভ আইন শৃঙ্খলা বাহিনী আমাদের দেশে নেই। এবং আমি আপনাকে অনেস্টলি বলছি, থানা থেকে, মানে থানাগুলো থেকে রাজনৈতিক নেতৃবৃন্দর কাছে ফোন কল যায় সাপোর্টের জন্য। উনি উনার পার্টির হয়ে বলতে পারবেন সবচেয়ে বেশি ফোন কল আমি ধরেই নিচ্ছি উনার পার্টিতে যায়। কিন্তু ওই যে একদফা আন্দোলনের অংশীদার হবার জন্য আমাদের কাছে ওইসব ফোন কল আসে। তো আমাদের কাছে যদি একটা ফোন কল আসে, আমরা ধরে নেই যে ওই একটার প্রেক্ষিতে 1000টা তাদের পার্টিতে যাচ্ছে। তাহলে থানা এখন আমাদের সাপোর্ট চায়। যদি থানা, মানে আইন শৃঙ্খলা বাহিনী ঠিক জায়গায় না আসতে পারে, তাহলে কিভাবে সরকারের স্টেবিলিটি আছে? এবং এই যে প্রত্যেক দিন, এই যে একটু আগে লাস্ট যখন আমি কথা বলছিলাম, আপনিও যে পয়েন্টগুলো তুলেছিলেন, যে এই যে খণ্ড খণ্ড এক এক জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, এই যে এই জিনিসগুলো হচ্ছে, এগুলো তো পরিষ্কার করে দেয় যে সরকারের ফুল স্টেবিলিটি সরকার এখনো আনতে সক্ষম হয়নি। এবং দেখেন ভারত আমাদের দেশে কিভাবে, মানে শুধু ভারত না, যে কোনো পাশাপাশি দেশগুলো যাদের পার্শ্ববর্তী দেশে বা অন্য কোনো দেশে ইন্টারেস্ট আছে, তারা অনেক ধরনের ইন্টেলিজেন্স গ্যাদারিং, অনেক ধরনের কোভার্ট অ্যাক্টিভিটিসে ওখানে নিয়োজিত থাকে। ভারত সেই 71 সাল থেকে, বা আপনি বলতে পারেন 61 সাল থেকে এইসব অ্যাক্টিভিটিসে আমাদের জমিনে নিয়োজিত আছে। এবং আমরাও যে কোনো সময় কোথাও কিছু করি না তা না ভাই, এটা ফরেন পলিসির মধ্যে এই খেলা চলে। তো নিয়োজিত যেহেতু আছে এবং গত 15.5 বছর ধরে একদম মানে অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছে গেছিল, তাহলে সেগুলো তারা ব্যবহার করবে না? সেখান থেকে তারা ইন্টেলিজেন্স রিপোর্ট পাচ্ছে না যে সরকারি স্টেবিলিটি কতখানি আছে? আমি তো ধরেই নিচ্ছি যে আমাদের দেশের একজন নাগরিকের কাছে যা ইনফরমেশন আছে তাদের সরকারি স্টেবিলিটি সম্বন্ধে, তার থেকে মিনিমাম 1000 গুণ বেশি ওই ইনস্টিটিউশনগুলোর কাছে আছে, তাদের কাজই হলো এই ইনফরমেশন গ্যাদার করা।
যাদের বৈশিষ্ট্য এইটা। তো তাদের কাছে যখন এই ইনফরমেশনটা আছে যে সরকারের স্টেবিলিটি নেই, এবং এই সরকার যদি স্টেবিলিটি না থাকে, তাহলে আমি যদি ডিনায়ালে থাকি যে আমার পুরনো সরকার আমি ফেরত আনতে পারি, বা আমি আমার পুরনো সরকার না আনলেও আমার মন মতো একটা সরকার আনতে পারি, তাহলে আমি এই সরকারের সাথে ভালো সম্পর্ক হয়ে চলে আসার কি দরকার? আই ক্যান টেক মাই টাইম, আমি ধীরে সুস্থে করতে পারি। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে 6, 7, 8 তারিখে ভারতের ফরেন সেক্রেটারির যে আলোচনাগুলো ছিল, সে যে কথাগুলো বলেছিল, যেই সুরে কথা বলেছিল, আর আজকে এসে অমিত শাহ যেই সুরে কথা বলছে, একেবারে ভিন্ন সুর। 6, 7, 8 তারিখে কিন্তু তারা সর্ট অফ আরেকটু সুন্দর সুরে কথা বলছিল না, বাংলাদেশ আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যে সরকারি আসবে আমরা কাজ করব, আমরা সর্ট অফ মানে একজন চলে এসছেন, লাল পাসপোর্ট নিয়ে এসছেন, তাই লাল পাসপোর্টের আমরা মর্যাদা দিয়েছি। তাদের কথাবার্তা এই ধরনের ছিল উইথ এভরি পাসিং ডে। এবং আমরা লক্ষ্য করেছি তো যে প্রত্যেক 24 ঘন্টা 48 ঘন্টা পর পর তাদের কথা সুর একটু একটু করে পাল্টেছে। পাল্টাতে গত সপ্তাহে এসে এমন জায়গায় এসছে যে না, পাল্টে ঝুলাবো, উল্টে লটকাবো, এই ধরনের কথাবার্তা চলে এসছে। তার মানে কি ভাই, তারাও তো দেখছে, এবং তারা দেখছে স্টেবিলিটি নেই, আমরা দেখছি স্টেবিলিটি নেই। এবং এটা আমি আরেকবার পরিষ্কার করি, অন্তর্বর্তীকালীন সরকারের স্টেবিলিটি আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা শুধু বিএনপির জন্য না, আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই স্টেবিলিটি আনার জন্য আমি আশা করব, আমি আবেদন জানাবো যে অন্তর্বর্তীকালীন সরকার এই স্টেবিলিটি আনার জন্য কাজ করুক। এবং আমরা যে কথাগুলো বলছি, সমালোচনাই ধরেন, আমরা সমালোচনাই করছি, কিন্তু এই সমালোচনাগুলো কিন্তু আমরা আমাদের পছন্দের, আমাদের আমন্ত্রণে, আমাদের দাওয়াতে বসানো সরকার বলেই আমরা এই সমালোচনাগুলো করছি, যেন তাদের ভুল ত্রুটিগুলো তাড়াতাড়ি শুধরে যায়। তাদের স্টেবিলিটি আমাদের প্রয়োজন, তাদের শুধু নিন্দা করার জন্য করছি না। উই নিড দেম and we need their stability, so we need them to take certain steps. এই যে তাদের গোলগুলো তাদের পরিষ্কার করা, তাদের প্রত্যেকটা জায়গায় দখলে আমাদের সবার সহযোগিতা নিয়ে কিন্তু অর্ডার এস্টাবলিশ করা। এই যে 6টা কমিশন তারা 2 সপ্তাহ 1.5 সপ্তাহ আগে বসালেন, এই কমিশনগুলো আমি যদিও তাদেরকে টাস্ক ফোর্স হিসেবে বলছিলাম, এই ধরনের প্রত্যেকটা জায়গায় টাস্ক ফোর্স বসানোর কথা তাদের সাথে 11 না 12 তারিখে যখন আমি বসলাম, তখন তাদেরকে আমি বলেছি। এবং আমি বিশ্বাস রাখি শুধু আমি বলিনি, আরো অনেকে বলেছেন। তারা তখন এই কাজটা শুরু করতে পারতেন, বা তাদের যদি অন্য কোনো প্রতিকূলতা ফেস করতেন। এবং ধরেই নিচ্ছি ভাই যে এত বড় গুরুদায়িত্ব তাদের ঘাড়ে আছে যে অনেক ধরনের প্রতিকূলতা তারা ফেস করছেন এবং আমাদেরকে বলতেও পারছেন না। কিন্তু তাহলে সেই যে ভারটা তাদের কাঁধে, সেই ভারটা আমাদেরকে দিক কিছু, আমরা শেয়ার করি। কারণ আন্দোলনের ভারটা তো আমরা নিয়েছিলাম, তাহলে আন্দোলনের পরের ভার তো নিতে আমরা প্রস্তুত। আমরা তাদের স্টেবিলিটি দেখতে চাই, আমরা সামনে সুন্দর বাংলাদেশ করতে চাই। সো আমি ডক্টর মাহাদি আমিন আবার আপনার কাছে যাই যে এই পরিস্থিতিতে ভারত যদি এই ধারা অব্যাহত রাখে, বাংলাদেশে আসলে কিভাবে ট্যাকেল করা উচিত, কি করবে? এটা তো অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে দায়িত্বে আছেন, হয়তো আপনি কি মনে করেন, আপনি কি পরামর্শ দেন তাদেরকে? ডায়ালগের তো কোনো বিকল্প নেই। ডেফিনেটলি ডায়ালগ, তাদের সেই ডিসকোর্স তৈরি করতে হবে, রিচ আউট করতে হবে। যে বক্তব্যের কথা ববি ভাই বললেন, এগুলো তো সবই পাবলিক প্ল্যাটফর্মে। এর পাশাপাশি ডিপ্লোম্যাটিক চ্যানেল ওপেন করে তাদের উচিত রিচ আউট করা, এবং যে প্রবলেমগুলো আছে সেগুলো যতটা অ্যামিকেবলি সেটেল ডাউন করা যায়, উইথ দ্য বেসিস যে জিনিসটা আমরা সবাই এমফাসাইজ করি, ইকুয়ালিটি থাকতে হবে, সেখানে সমতা থাকতে হবে, সেখানে জাস্টিস থাকতে হবে, সেখানে ফেয়ারনেস থাকতে হবে, সেটা রেসিপ্রোকাল হতে হবে। যা কিছু হোক না কেন, ইট হ্যাজ টু বি উইন উইন। এমনি বিগত সরকারের একটা সময় তো আমরা অনেকদিন রেটোরিক বা ন্যারেটিভ যেটা শুনেছি যে দেশ উন্নয়নের অগ্রযাত্রায় অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলেছে, শেষের দিকে এসে বছর 2-1 হলো যে অর্থনীতির অবস্থা খুবই শোচনীয়, সবাই ফিল করতে শুরু করলেন এবং ধীরে ধীরে সরকারও সেটা অ্যাডমিট করতে শুরু করলো। পরিবর্তিত পরিস্থিতিতে কি মনে হচ্ছে, এই ধারা কি ইতিবাচক দিকে এগুচ্ছে বলে মনে হয়? দেখুন, মানুষ কি হ্যাপি? উন্নয়নে যে বিভ্রম, সেটির ঘানি আমাদের অনেকদিন টানতে হবে। এই উন্নয়নের টাকাটা কার? উন্নয়ন যে হলো সেটা আমরা জানি অনেক ওভার বাজেট, যেটা হয়তো অ্যাকচুয়ালি করতে লাগতো 30,000 কোটি টাকা, বাজেট হয়ে গিয়েছে 2 লক্ষ কোটি টাকা। এরকম অনেক প্রজেক্ট আছে, 8 গুণ 10 গুণ 12 গুণ করে বেড়েছে, লক্ষ কোটি টাকা এক একটা মেগা প্রজেক্ট। এই টাকাটা কার? এই টাকাটা দেশের জনগণের। হয় সেটা আমাদের ট্যাক্সের টাকা, যার কারণে আমরা দেখেছি ট্যাক্স ভ্যাটের কীভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে, একেবারে ব্যক্তি পর্যায় থেকে প্রাতিষ্ঠানিক পর্যায় পর্যন্ত, ছোট ব্যবসা বড় ব্যবসা বিভিন্ন ধরনের ট্যাক্স ইনক্লুড করা হয়েছে গত বেশ কয়েক বছরে। এবং আমরা দেখেছি এনবিআর এর লক্ষ্যমাত্রা কীভাবে বাড়ানো হয়েছে। এই চাপটা সাধারণ মানুষের উপরে এসে পড়েছে। যত মেগা প্রজেক্ট হয়েছে, যত বড় বড় দুর্নীতি হয়েছে, এই টাকা যেমন একটি বড় সোর্স, সেকেন্ড আরেকটা বড় সোর্স ছিল ফরেন ডেট, বিদেশি যে লোন। আমরা দেখছি বিদেশি লোনের মাত্রা একের পর এক মাত্রা ছাড়িয়ে গিয়েছে, নতুন একটার পর একটা বছর গিয়েছে, নতুন নতুন রেকর্ড স্টাবলিশ হয়েছে। সুতরাং জনগণের করের টাকা, জনগণের উপর চাপানো ট্যাক্সের টাকা এবং জনগণের উপর বোঝা হিসেবে চাপিয়ে রাখা বৈদেশিক ঋণ,
যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মেরও টেনে নিয়ে যেতে হবে বছরের পর বছর ধরে, তার উপর বেস করেই বড় বড় প্রজেক্ট হয়েছে। সেই বড় প্রজেক্টে বড় বড় দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিতে এলসি হয়েছে, এলসির মাধ্যমে হালালভাবে সেই টাকা আবার মানি লন্ডারিং হয়েছে। সো এটা একটা ভিশিয়াস সাইকেল তারা তৈরি করেছেন, যেখান থেকে একদিনে বা ইভেন এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে খুব দ্রুত বেরিয়ে আসা সম্ভব না। যে লোন রিপেমেন্টের বিষয়গুলো আছে সেগুলো তাদেরকে অ্যাড্রেস করতে হবে। আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া লোন রিপেমেন্ট তো তাদের চুকাতে হবে। অনেকগুলো মেগা প্রজেক্ট আছে যেগুলো হ্যাফাজার্ড অবস্থাতে আছে, কিছু শেষ হয়েছে, কিছু এখনও চলমান রয়েছে। যে চলমান উন্নয়ন প্রক্রিয়া আছে সেটি তো তাদেরকে কন্টিনিউ করতে হবে। এখন এটা তাদের সিদ্ধান্ত নিতে হবে, ওনারা এটাকে রিটেন্ডার করবেন কি, রিশিডিউল করবেন কি না, টাস্ক ফোর্স করবার মাধ্যমে বা হোয়াইট পেপারের মাধ্যমে তারা গো থ্রু করবেন কি না। আমার মতে বা আমরা যেটি সবাই চিন্তা করি যে মিনিস্ট্রি ওয়াইজ ধরে ধরে প্রত্যেকটা জায়গায় হোয়াইট পেপার হওয়া উচিত, কোথায় কি দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির মাত্রাটা কেমন। অনেকগুলো প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে, সেখানে কিছু করার নেই, বাট যে প্রজেক্টগুলো ধারাবাহিক বা চলমান রয়েছে সেখানে সেই হোয়াইট পেপারের ভিত্তিতে কোথাও কি কৃচ্ছ সাধনের সুযোগ আছে কিনা, কোথাও কি রিনেগোশিয়েট করার সুযোগ আছে কিনা। দেশের ভেতরে দেশের বাইরে থেকে অনেক প্রজেক্ট এসছে, অনেক এক্সটার্নাল স্টেক হোল্ডার আছে, যেখানে প্রয়োজন সেখানে রিনেগোশিয়েট করা আমার মনে হয় অনেকটাই জরুরি এই মুহূর্তে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হলো রিনেগোসিয়েশন সব জায়গায় করা যেতে পারে এবং সব জায়গায় করা প্রয়োজন আমরা মনে করি। মানে শুধু এইটা রিনেগোসিয়েট না যে আমরা কি দিব না দিব, বা দ্য টার্মস অফ পেমেন্ট, যে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। বিকজ এগেন সবাই মানে মনে করেন কিছু জিনিস আছে অবভিয়াসলি স্টেট টু স্টেট রিলেশনস, বা স্টেট যখন ফান্ড আপনার বড় করে আর একটা পার্সন যখন ফান্ড বড় করে আকাশ পাতাল তফাৎ আছে। বাট তবু কিছু প্রিন্সিপালস অ্যাপ্লাই, যে যাদের কাছ থেকে আপনি বড় করেছেন আলটিমেটলি কিন্তু তারা ফেরত চায়। সো আমি এখন যদি ইমিডিয়েটলি ফেরত দেওয়ার অবস্থায় না থাকি, তারাও ভাই নেগোসিয়েশন টেবিলে আবার এসে বসবে। তবে যেই জিনিসটা আমার বিজ্ঞ সমালোচক বলছিলেন যে এই যে মেগা প্রজেক্ট এবং এই যে দুষ্কৃতি, কিন্তু এর আগে আপনি একটা কথা বলেছিলেন যে প্রথম 12-13 বছর তো ভালোই যাচ্ছিল। না, আমি বলছি বয়ানটা ছিল এবং সেই বয়ানটাকে কনটেস্টও করতো না, সেটা বলেছি। সেই অর্থে ভাই মানে অলমোস্ট 3 না, সেই অর্থে কেউ কনটেস্টও করে নাই। না, বাট আমাদের মূল বন্ধই ছিল। থার্ড অগাস্ট পর্যন্ত তাদের বয়ান ছিল। হ্যাঁ, কিন্তু প্রথম 10-12 বছর একদিকে হলো অবভিয়াসলি আমাদের দেশ ও জাতি ভাগ্য অনেক ভালো যে আমরা কন্টিনিউড আপনার মানে এই নজর জিডিপি গ্রোথ, ইকোনমিক গ্রোথ দেখেছি। এই ইকোনমিক গ্রোথের জন্য আমরা সব ধন্যবাদ এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দিব, এটা সত্যি না ভাই। আমরা কাজ করেছি, আমরা গ্রোথ পেয়েছি এবং বিশ্ব ব্যবসায় সব জায়গা থেকে আমরা গ্রোথগুলো পেয়েছি এবং এই গ্রোথের সুবিধা ভোগ করে ওনারাও লুটপাট আরাম করে করেছেন। প্রবলেমটা হয়তো যেটা হয়েছে যে কোভিডে এসে একটু ব্রেক হিট করেছে ওয়ার্ল্ড ইকোনমি। এই যে ব্রেকস যখন হিট করেছে তখন তারা প্রথম একটা বড়ভাবে, আমি জানি এবং আমি পরিষ্কার করছি, মানে আমি তাদের সাথে আলোচনার মাধ্যমেই বলছি যে আমি জানি 2013 সালে তারা বিশাল একটা ভয় পেয়েছিলেন। যে 2014 সালে তাদের সরকার থাকবে কিনা। কিন্তু 2013 সালে তারা অনেকভাবে নিয়োজিত ছিলেন এবং তখনও এত লুটপাট করা শিখেননি, তাদের হাতে এতটা ক্ষমতা আসেনি 14 পর যতটা ক্ষমতা, স্পেশালি 15 পর যত ক্ষমতা আসছে, বাট সেটা পরের কথা। সো তখনও তারা এতভাবে লুটপাট করতে পারেননি। কিন্তু এই যে কোভিডের সময় যখন বিশ্ব অর্থনীতি একটু ব্রেক সেট করলো এবং বাংলাদেশের অর্থনীতি সেম জায়গাটায় একই কারণে ব্রেক সেট করলো এবং তাদের লুটপাটগুলো একটু একটু করে মানুষের সামনে আসা শুরু হলো। কারণ যখন আমার পেটে লাথি পড়েছে তখন আমি আরো ভালো করে তাকাবো ভাই ব্যাংক লুট কোথায় হলো, কি লুট কোথায় হলো। এইদিকে যখন লোকজনের নজর বেশি পড়া শুরু করেছে তখন তাদের ভয়টা একটা জায়গায় বেড়ে, এবং এটা একটু ম্যাক্রো লেভেলে হয়েছে আর কি, এটা শুধু একজন দুজন না, মানে ওই আওয়ামী সরকারের যত দোসর ছিল, মানে ছাত্রলীগ থেকে শুরু করে তাদের মন্ত্রী পরিষদ পর্যন্ত সবাই হয়তো সাইকোলজিক্যালি এমনভাবে এফেক্টেড হয়েছে যে একটু তাড়াতাড়ি লুট করো। মানে আপনি খেয়াল করবেন যে ইকোনমির অবস্থা নিচে যাচ্ছে, তাদের লুটের হার বেড়ে যাচ্ছে। মানে আজকেও যত বড় বড় ইনভেস্টমেন্ট দেখবেন অনেকগুলোই দেখবেন 22 থেকে 24-এর মধ্যে, তাদের বড় লুটপাট 22 থেকে 24-এর মধ্যে। সো এই যে 22-23 তারা যে লুট করলো এবং 23-এ আরেকবার, এবং স্পেশালি যখন ওই যে ইউএস স্যাংশন গুলো আসা শুরু হলো বা কথা শুরু হলো 23-এর মে মাসে, তখন তাদের ঘুম হারাম হয়ে গেছিল রীতিমতো। মানে এগেন ঢাকা শহর খুব ছোট জায়গা, সবাই সবাইকে চেনে এবং আম শিওর জিল্লু ভাই আপনিও দেখেছেন সামনাসামনি কতজনের কতভাবে ঘুম হারাম হয়েছিল, আমরাও দেখেছি, অনেকের ঘুম হারাম হয়ে গেছিল। সো এই যে ঘুম হারামে তাদের যে সিকিউরিটি পলিসি কি ছিল, চুরি করে বিদেশ নিয়ে যাও। তো এই যে চুরি করে বিদেশ নিয়ে যাও, এই পলিসিতে 23-24-এ তারা বুঝে বা না বুঝে এত বেশি লুটপাট করেছে যে 24 সালে এসে এমন একটা জায়গায় এসেছে যে এখান থেকে আর ফিরতি নেই, এখান থেকে আর দেখুন কাম ব্যাক। যেমন মনে করেন এই যে আমি গত পরশুদিনই বোধহয় কোথায় যেন শুনছিলাম যে জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত
আপনার মেট্রো রেলের যে টিকিট বিক্রি থেকে যে কামাই হয়েছে, যেটা দেখানো হয়েছে, গত 3-4 সপ্তাহ যে আবার নতুন করে খুললো, এই 3-4 সপ্তাহের ভিতরে তার থেকে ডাবল কামাই হয়েছে। এটা কিভাবে হয়? তার মানে দ্য অনলি অবভিয়াস এক্সপ্লেনেশন ইজ লুটপাট। সো এই যে প্রত্যেকটা জায়গায় তারা যেভাবে লুটপাট করেছে, মানে নট জাস্ট মেগা প্রজেক্ট, মেগা প্রজেক্ট সবচেয়ে বেশি লুট হয়েছে। এবং এগেন মানে আমরা গণমাধ্যমে দেখেছি যে ফ্যাসিস্ট সরকারের বড় একজন দোসর সালমান এফ রহমান সাহেব, সে আপনার পুলিশ ইন্টারোগেশনে নাকি উনি বক্তব্য রেখেছেন যে সরকার প্রধান যিনি ছিলেন শেখ হাসিনা নাকি খুব উৎসাহিত হতেন বড় বড় মেগা প্রজেক্টে, কারণ বড় বড় মেগা প্রজেক্ট হলো উনার জন্য আলাদাভাবে রাখা হতো। তো এই যে এই কথাগুলো এখন সত্যি মিথ্যা জানি না, বাট যেটা দেখে মনে হয় এবং যা আমরা দেখে এসছি এই পর্যন্ত, তাতে তো এটা খুব বেশি ডাউট করার কারণ আমি দেখি না। তাহলে এই যে বড় বড় মেগা প্রজেক্ট থেকে তারা সবাই লুটপাট করেছে, কিন্তু শুধু বড় মেগা প্রজেক্ট থেকে না, মানে এমন কোনো ছোট জায়গা নাই ভাই তারা ছাড়েনি, সব জায়গা ধরেছে। এবং কিছু দূর তো মনে হয় যে মানে ছোট একটা লোকাল বাজার পর্যন্ত হয়তো শেখ হাসিনার দপ্তর যেয়ে ধরেছে। তো এই যে এইভাবে যখন লুটতরাজ করবেন, এই যে আদানির সাথে যখন চুক্তি করা হয়, এটা ভারতের গণমাধ্যমেই রিপোর্ট আসছে যে ভারতের সরকারের প্রেসারে বাংলাদেশের সরকার মানে শেখ হাসিনার দপ্তর থেকে বা অফিসিয়ালি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমাদের এনার্জি মিনিস্ট্রির যারা নেগোসিয়েশনের অংশীদার ছিলেন তাদেরকে ডিরেক্টিভ দেয়া হয়েছে যে তারা যেন কোনো টার্মস নেগোশিয়েট না করে। এখানে এটা ভারতের গণমাধ্যম, এখন ভারতের গণমাধ্যম জেনে সত্যি লিখেছে না জেনে মিথ্যা লিখেছে জানি না, কিন্তু ভারতের গণমাধ্যমে লিখেছে যে আদানির সাথে আমাদের সরকারের নেগোসিয়েশন টিম যখন বসেছে তাদের নেগোশিয়েট করা অ্যালাউড ছিল না। তাহলে এই চুক্তি আপনি কি করবেন ভাই? হ্যাঁ, সব চুক্তি আমরা ধাপ করে বাতিল করতে পারি না, কিন্তু রিনেগোসিয়েশন আমরা ঠিকই যেতে পারি। এবং শুধু এইটা না যে আমি গায়ের জোরে রিনেগোসিয়েশন, এটাও কিন্তু মনে রাখতে হবে যে বেসিসটা কিন্তু অ্যাপ্লাইজ, যে আমি টাকা আমার আলটিমেটলি সে কি চায় ভাই, সে আমার কাছ থেকে টাকা চায়। তাহলে তারও একটা জায়গায় আসতে হবে যেখানে আমি যেভাবে টাকা দিতে পারবো সেইভাবে তার মানতে হবে। সো এই জিনিসগুলো আমাদের অনেক করণীয় আছে এবং আমরা বিশ্বাস করি সবকিছু অন্তর্বর্তীকালীন সরকার তারা করতে পারবে তাও না, তারা এই প্রচেষ্টাগুলো শুরু করবে এবং একটা নির্বাচনের মাধ্যমে যখন আরো স্টেবল একটা শক্ত সরকার আসবে তখন তারা এগুলোর কমপ্লিশনে নিয়ে আসবে। যে শেষ প্রসঙ্গ যেটা নিয়ে আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে এবং নির্বাচনে আগামী দিনে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দেখেন এবং আওয়ামী লীগকে আপনারা কিভাবে দেখতে চান? ডক্টর মাহাদি আমিন। আওয়ামী লীগ একটা পুরনো রাজনৈতিক দল, তার খারাপ দিকও যেমন আছে, ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ অংশের সে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার, সব মিলে কিভাবে চান? শেষবার যখন স্বৈরশাসন হয়েছিল আওয়ামী লীগের হাত ধরে, তারপর তাদের মোটামুটি একটা লম্বা সময় 21 বছর লেগেছিল আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে। এবার কি হবে, ইটস অ্যান ওপেন গেস। তবে বাংলাদেশের ইতিহাসে মনে হয়, আমি তো আর 75 দেখিনি তখন কি হয়েছিল, আমি আমার জীবনে আমি শব্দটা হয়তো ইন্টেনশনালি ইউজ করছি, ঘৃণিত কোনো সরকার দেখিনি। 5ই আগস্ট পর্যন্ত এমন একটি রাষ্ট্রীয় ব্যবস্থা আমরা চলে গিয়েছিলাম যে একদিকে আওয়ামী লীগ এবং তাদের ফ্যাসিবাদের দোসররা ছাড়া সমগ্র বাংলাদেশ একদিকে চলে গিয়েছিল। হয়তো রাজনৈতিক নেতৃত্বটা দীর্ঘদিন ধরে গত 16 বছর ধরে বিএনপি টেনে এনেছে। তারপর তো আমি বললাম সকল শ্রেণী পেশা, সাধারণ মানুষ, শিক্ষার্থী, কৃষক, শ্রমিক, রিক্সা চালক, গৃহিণী, শিক্ষক, আইনজীবী, কেউ বাদ নাই, সবাই নেমে এসেছিল। সমাজের এমন একটি শ্রেণী নেই, এমন একটি পেশা নেই যেখানে আওয়ামী লীগ আঘাত করেনি সাধারণ মানুষের উপরে। এমন একটি বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা আমরা দেখতে পেয়েছিলাম যেখানে আওয়ামী লীগ যদি হয় তার মানে তারা স্বাধীন, আওয়ামী লীগ যদি না হয় তার মানে তারা স্বাধীন না। এই যে আমরা মুক্তিযুদ্ধের মূল মন্ত্রের কথা বলি, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এটি কমপ্লিটলি অবসলিট হয়ে গেছিল। বাংলাদেশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার যদি পেতে হয় আপনাকে আওয়ামী লীগ করতে হবে। দ্যাট ওয়াজ দ্য কালচার। আপনি যদি বিরোধী দলের হন, বিরোধী মতের হন, তাহলে আপনার সেই মৌলিক অধিকারগুলো সংকুচিত হয়ে উঠবে। সো সেই প্রেক্ষাপটে আমরা ধরেই নিতে পারি যে একটা পলিটিক্যাল রেটরিক থাকে যে বাংলাদেশে 1/3 একটা ফিক্সড ভোট হয়তো আওয়ামী লীগের থাকে বা 1/3 একটা ফিক্সড ভোট হয়তো বিএনপির থাকে। নর্মালি আমরা সেভাবে দেখে আসি। এটা অনেকটুকু সংকুচিত হয়ে যাবে, অনেকটুকু। একদম পার আওয়ামী লীগের ছাড়া হয়তো ভোটের রাজনীতিতে আওয়ামী লীগ অনেকটাই কোণঠাসা হয়ে যাবে, অনেকটাই দুর্বল হয়ে যাবে। এবং যেহেতু দলের নেত্রী পালিয়ে গিয়েছেন, এর একটা সাইকোলজিক্যাল এফেক্ট আবশ্যই থাকবে। আওয়ামী লীগ হলো তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ইটস এ সাইকোলজিক্যাল ব্লো। এত ব্রুটাল একজন প্রাইম মিনিস্টার, উনি পালিয়ে চলে গিয়েছেন তার নেতাকর্মীকে ফেলে।
আমি তাদের আসলে তেমন কোনো ফিউচার দেখি না। মানুষের ঘৃণার পাত্র হয়েছেন, মানুষের তীব্র ক্ষোভ, রাগ, গ্লানি তারা বিয়ার করছেন। এই যে গত 16 বছর ধরে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে 2,500 উপরে, গুম হয়েছে 700 মতনে। শুধু আমার দল বিএনপি 60 লক্ষ নেতাকর্মী তারা মামলার শিকার হয়েছেন, 1.5 লক্ষ মামলাতে। বিএনপি সর্বস্তরের নেতাকর্মী শুধু না, যুগপৎ আন্দোলনে যারা ছিল প্রত্যেকের উপরে যেভাবে আঘাত নেমে এসেছে, অন্যান্য সাধারণ শ্রেণী পেশার মানুষের পাশাপাশি, এর তো একটা ডেফিনেটলি স্পিল ওভার এফেক্ট তো থাকবেই রাজনীতিতে। সো আমি ওনাদের খুব একটা ফিউচার দেখি না, হয়তো ডিফারেন্ট ওয়েতে যদি তারা ইমার্জ করেন। আমার বিজ্ঞ সহালোচক খুব সুন্দর করে কথা বলেছেন। আজকে ওনার কথা শুনে আমার খুব ভালো লাগছে, উনি খুব সুন্দর করে কথা বলেন। হ্যাভিং সেড দ্যাট, কি হবে কি হওয়া উচিত দুটো ভিন্ন প্রশ্ন। কি হবে এটা বাংলাদেশের জনগণ নির্ণয় করবে। কি হওয়া উচিত বলে আমি মনে করি, আমি বলবো যে আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হওয়া উচিত। কেন নিষিদ্ধ হওয়া উচিত আমি পরিষ্কার করছি। আওয়ামী লীগের অনেক পুরনো ইতিহাস আছে, অনেক দলের অনেক পুরনো ইতিহাস আছে, কিন্তু গত 15.5 বছর আওয়ামী লীগ কি করেছে? আওয়ামী লীগ যেটা করেছে যে ভিন্ন দেশের ইম্পিরিয়াল ডিজাইন বাস্তবায়ন করার কাজ করেছে, এবং এমনভাবে কাজ করেছে। আপনি একটু জাস্ট, আমি একটা এক্সাম্পল দিয়ে যদি আপনাকে বলি, আবরার ফাহাদ বুয়েটের একটা কৃতি ছাত্র। আবরার ফাহাদ একটা দেশের ওয়াটার আপনার শেয়ারিং পলিসি নিয়ে একটা মন্তব্য করেছিল। বাংলাদেশের কোনো দলের বিরুদ্ধে বলেনি, সরকারের বিরুদ্ধে বলেনি, শেখ হাসিনার বিরুদ্ধে বলেনি। একটা দেশের ওয়াটার শেয়ারিং পলিসি নিয়ে কথা বলেছিল, যেটা আসলে আমাদেরকে ভোগাচ্ছে, আমাদেরকে জাতিগতভাবে ভোগাচ্ছে। এটা নিয়ে একটা ফেসবুক পোস্ট দিয়েছিল। এই ফেসবুক পোস্টের জন্য তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো, মানে মর্মান্তিকভাবে 6 ঘন্টা ধরে পিটিয়ে মারা হলো। এবং শুধু এইটাই না, আপনি দেখেন যে পুরো দেশে যারা আওয়ামী কর্মী ছিল তাদের ভেতরে কি বিশ্বাস, কি চেতনা ছড়িয়ে দেয়া হয়েছে। এটা হলো একদম ফ্যাসিজমের মূল মন্ত্র। তো ফ্যাসিজমের মূল মন্ত্র, আপনি বলতেই পারেন ভাই 49-এর আওয়ামী লীগ বা আওয়ামী মুসলিম লীগ বা 70-এর আওয়ামী লীগ, বাট আমরা 70-এর আওয়ামী লীগ নিয়ে কথা বলছি না। আমরা গত 15.5 বছরে যে আওয়ামী লীগ হয়েছে, যে আওয়ামী লীগ দায়ী বিশ্বজিতের হত্যাকাণ্ড, যে আওয়ামী লীগ দায়ী আবরার ফাহাদের হত্যাকাণ্ড, যে কারণগুলো, এই আওয়ামী লীগ এটা হলো ফ্যাসিবাদের মূল আইডিওলজির বাস্তবায়ন। কিন্তু শুধুমাত্র ফ্যাসিবাদ না, বেনিটো মুসোলিনি ছিল ইটালিয়ান ফ্যাসিবাদ, আপনার এডলফ হিটলার ছিল আপনার নাজি মানে জার্মান ফ্যাসিবাদ, আমাদের হাসিনা ছিল বা আওয়ামী লীগ ছিল বিদেশি শক্তির ইম্পেরিয়াল ডিজাইন বাস্তবায়ন করার ফ্যাসিবাদ। এইটাকে ভাই কোনোভাবে জায়গা দেয়া যায় না। আপনি বলতেই পারেন যে না, ববি হাজাজের রাগ বেশি, ওই গ্রুপের মধ্যে পড়ে যে হাসিনা বেঁচে গেলে তারা বাঁচতো না। ফাইন ভাই, কিন্তু আমি শুধু সেই কারণে বলছি না। আমরা বেঁচে গেছি ফাইন, কিন্তু অনেকে কিন্তু 15.5 বছর বাঁচে নাই। এবং বাঁচে নাই কি কারণে? কারণ তারা এগেন ভিন্ন একটা দেশের ইম্পেরিয়াল ডিজাইন ফ্যাসিজমের মাধ্যমে বাংলাদেশে বাস্তবায়ন করার কাজ করছিল। আজকে যদি আপনি আওয়ামী লীগকে ফেরত আসতে দেন, আপনি কিভাবে গ্যারান্টি করবেন যে ওই ইম্পেরিয়াল ডিজাইন বাস্তবায়ন করার ফ্যাসিজম আরেকবার ফেরত নিয়ে আসবে না? আমার কোনো অসুবিধা নেই বাংলাদেশের যে কোনো নাগরিক যে কোনো বাংলাদেশের ভিত্তিতে আইডিওলজিতে বিশ্বাস করে রাজনীতি করুন। সেটা যদি কিছুদূর ফ্যাসিজমের রাজনীতি হয় আমি মাফ করতে রাজি আছি ভাই, যদি বড় দল না হয়। হ্যাঁ, কিন্তু ভিন্ন দেশের ইম্পেরিয়ালিস্ট ডিজাইনের বাস্তবায়নের ফ্যাসিজম না, এইটা নিষিদ্ধ করা ছাড়া আমি অন্য কোনো উপায় দেখি না। আমার বিজ্ঞ সহালোচক বা আরো অনেকে ক্ষমা চোখে দেখতে পারেন, অনেক কথা বলতে পারেন, এবং আমি তাদেরকে সাধুবাদ জানাই তারা কিভাবে দেখেন। আমি কিভাবে দেখে পরিষ্কার করলাম, এবং এই কারণে আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করা উচিত। শুধু উচিত না ভাই, প্রয়োজন। ক্লোজিং রিমার্কস হিসেবে আর কিছু যোগ করবেন? ক্লোজিং রিমার্ক শুধু একটাই থাকবে, অন্তর্বর্তীকালীন সরকারের স্টেবিলিটি আমাদের দরকার। আমরা তাদের সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি, শুধুমাত্র ডাকবেন। একই সাথে প্লিজ আপনারও একটু নজর দেন আপনাদের স্টেবিলিটি কিভাবে বাড়ানো যায়। ডক্টর মাহদী, গণ আকাঙ্ক্ষার মাধ্যমেই তো এই অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। সব মানুষ রাস্তায় নেমে গিয়েছেন, অনেক প্রত্যাশা আছে। প্রত্যাশার সাথে হয়তো প্রাপ্তির মেলবন্ধটা কম হচ্ছে, কিছু হতাশা আছে। তারপরও আমরা মনে করি বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বিএনপির সর্বোচ্চ নেতৃত্ব থেকে বারবারই বলে এসছে যে এই সরকারকে আমরা কিছুটা ব্রিদিং স্পেস দিচ্ছি। তাদের সফলতাই হবে বাংলাদেশের সফলতা, আমাদের সফলতা। বাট এট দ্য সেম টাইম সবচেয়ে বড় যে লক্ষ্যটা তাদের সেট করা উচিত রোডম্যাপের মাঝে, সেটা হচ্ছে জনগণের ক্ষমতায়ন। জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। রাষ্ট্রীয়
যে কার্যক্রম আছে সেটা পরিচালনায়, রাজনীতিতে, রাষ্ট্রের বন্দোবস্ত স্থাপনায় জনগণকে তাদের অধিকারটুকু ফিরিয়ে দিতে হবে এবং সেই অধিকার প্রয়োগের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে একটা স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া, যেই নির্বাচনে জনগণ নিজেরা ভোট দিতে পারবে, ভোট দিয়ে তার জন্য একটি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে পারবে। তাহলেই সেই সরকার হবে দায়বদ্ধ, জনগণের প্রতি দায়বদ্ধ। জনগণ জনগণের সত্যিকার মালিকানা ফিরে পাবে, আবারও মনে করবে যে সত্যিই তাদের অধিকার ফেরত এসেছে, তাদের স্বাধীনতা ফেরত এসেছে, তারা সবাই আসলেই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। এই জিনিসটা অন্তর্বর্তীকালীন সরকারের যত সদিচ্ছাই থাকুক না কেন, তাদের সেই টুলস নেই যেটা একটা ডিপ রুটেড পলিটিক্যাল পার্টির পক্ষে থাকা সম্ভব, জিনিসটাকে সাস্টেইনেবল করার জন্য। যে স্বাধীনতা আমরা এই মুহূর্তে স্বাদ আস্বাদন করছি, ইট হ্যাজ টু বি সাস্টেইনেবল করবার জন্য একটা ডিপ রুটেড পলিটিক্যাল পার্টি যা তৃণমূল থেকে সারা বাংলাদেশে বিস্তৃত রয়েছে, জনগণের ভোটে নির্বাচিত, এরকম একটি সরকারের কাছে সেটি আছে, সেই টুলস। এবং আমরা বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব যৌক্তিক সময়ের মাঝে সেই নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতায়নটা নিশ্চিত করবে। ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হতে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার ববি হাসাস এবং ডক্টর মাহাদি আমিন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমার দুই অতিথি এবং তাদের নিজ নিজ দল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করতে চান, সমর্থনটা তাদের আছে, কিন্তু তার সাফল্য নির্ভর করবে সে নিজে আসলে কতটা শক্তি অর্জন করতে পারছে, জনগণকে কতটা নিজের কাজের সঙ্গে জনগণের সম্পৃক্ত করতে পারছে, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারছে, এবং তার একটা স্ট্যাবিলিটি দরকার, আমার অতিথিরা বারবার বলছিলেন। এবং সংস্কারের কথা বলছেন এবং ওনারাই বলছেন যে এটা একটা নেভার এন্ডিং প্রসেস। একথা ঠিক যে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর আমূল সংস্কার দরকার, কিন্তু সেটা একটা অনির্বাচিত বা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে করা সম্ভব নয়। এই কারণে ওনারা মনে করেন যে তাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করা, যেখানে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। এবং নির্বাচনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসলেই দেশের সব কিছু বদলে যাবে বা তারা যে অঙ্গীকারগুলো করেছেন সেটা সব পূরণ করবেন, এমনটা হয়তো বাংলাদেশে কোনো মানুষই এখনও আশা করে না। কারণ বিশ্বাসের সেই জায়গায় আমাদের রাজনৈতিক নেতৃত্ব বা রাজনৈতিক দলগুলো যেতে পারেনি। তবে জুলাই আগস্টের বা বিগত দিনগুলোর আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে যে যারাই জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়াবেন তারা খুব বেশি সুবিধা আর বাংলাদেশে আগামী দিনগুলোতে করতে পারবেন না। কেননা যে জেনজির কথা আমরা বলি বা যে তরুণদের কথা আমরা বলি, একসময় মনে করা হতো এরা বোধহয় রাষ্ট্র সমাজ নিয়ে ভাবে না, কিন্তু এটা প্রমাণিত হয়েছে বাংলাদেশের প্রতিটি মানুষ, এমনকি তরুণ সমাজ, এমনকি কিশোররাও বাংলাদেশ নিয়ে ভাবে, অন্তত বাংলাদেশ সম্পর্কে তারা জানে। কাজেই সবাই মিলে যখন আবার দাঁড়াবে, কারো পক্ষে টিকে থাকা শেখ হাসিনার মতো এত দুর্দণ্ড প্রতাপশালী এবং একটি আঞ্চলিক শক্তির পূর্ণ সমর্থন নিয়ে তার পক্ষে ক্ষমতায় থাকা সম্ভব হয়নি, পালিয়ে যেতে হয়েছে। কাজে বাকিদের জন্য সেটা খুব সহজ হবে এটা মনে করবার কোনো কারণ নেই। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।